অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ন্যায্য নগর ইস্তেহারের যে আলাপটা আমরা সকালের সেশনে অত্যন্ত প্রাণবন্ত আলাপ হয়েছে, সেই আলাপের ধারাবাহিকতাতেই আজকে আমাদের এই প্রথম সেশন, যেটা আমরা বলি নিরাপদ জীবন এবং বাসযোগ্য শহর। এখন আমি নিজে একজন নগর পরিকল্পনাবিদ, পাশাপাশি নগরকে দেখিয়ে নাগরিক হিসেবে, মানুষ হিসেবেও দেখি। তো এই যে নাগরিক মানুষ হিসেবে দেখা এবং একই সাথে পরিকল্পনাবিদ, সব মিলে আজকে আমি যে কথাগুলো বলবো সেটা পরিকল্পনাবিদ হিসেবে এবং এই যে নতুন যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যেই ন্যায্যতার আলাপগুলো যেটা ইতিমধ্যে এসেছে, বিশেষ করে নিরাপদ নগরের আলোচনায় আমাদের যারা প্রান্তিক মানুষেরা আছেন, যাদের জুলাই গণ অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তারাও এই ন্যায্য নগরে তাদের হিস্সাটা কীভাবে পাবেন, সব মিলে আলোচনা করব। এখন আলোচনায় শুরুতে যাওয়ার আগে আমি প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই, যে ন্যায্য নগরের ইশতেহার যখন আমরা তৈরি করব, সেটা তৈরি করতে গেলে আমরা যেই নগরের ছবি দেখি সেই ছবিটা কেমন হবে, কেমন শহর দেখতে চাই। কেননা এই কথাটা এই কারণে গুরুত্বপূর্ণ, গত অনেক বছর ধরে যখন আমরা নগরের আলাপ করেছি, আমাদেরকে বলানোর চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ, আমাদের শহরটা কেন সিঙ্গাপুর হয়ে যাচ্ছে না, কেন দুবাই হচ্ছে না, কেন নিউ ইয়র্ক হচ্ছে না আমাদের শহরটা। এই ধরনের যে আলাপ, সেই আলাপে আমরা বাংলাদেশের যে নগরগুলা, আমাদের নগরগুলো, আমরা একসময় গ্রামীণ এলাকাতে ছিলাম, সেখান থেকে প্রথমে আসলাম মফস্বলে, পরবর্তীতে সেই মফস্বলগুলো ধীরে ধীরে মাঝারি নগর, বড় নগরে ট্রান্সফর্ম হচ্ছে, আর ঢাকা হয়ে গেছে মেগা সিটি, বিশাল এক মেগা সিটি। তো এই মেগা সিটি এবং পরবর্তী মাঝারি শহর, ছোট শহর, এই যে নগরায়ন হচ্ছে, সেখানে মানুষ কেমন আছে, প্রকৃতি কেমন আছে, যেটা আগের আলোচনা তো এসেছে, এবং সেখানে নিরাপত্তা এবং বাসযোগ্যতা এবং প্রতিটা জিনিসই নগরের একে অপরের সাথে সম্পর্কিত। এখন নিরাপদ শহর নামে কি, ওই যেটা একটু আগে আমাদের আলোচক বলছিলেন, কোঅর্ডিনেটর, তিনি যে এটা কি সিসিটিভি ময় একটা শহর হবে কিনা, কারণ আমরা জানি বিশ্বের এমন অনেক শহর আছে সেখানে পুরো শহরটাকে সিসিটিভিতে মনিটর করা হয়। তা আমরা কি সেটাকে আইডিয়াল ধরবো কিনা, যেটাকে স্মার্ট সিটি অনেকে নাম দেয়, শহর হতে হবে স্মার্ট সিটি, সব জায়গাতে সব কিছু মনিটরিং হবে। আবার একটু আগে আগের সেশনে আলাপ হচ্ছিল, এই শহরেই এক সময় আমাদের শহরে মানে ওয়াসার বা যে কোনো নগর কর্তৃপক্ষের ট্যাপের পানি থাকতো, সেই পানিতে মানুষ খেতে পারতো। তো এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনে আমরা মানুষকে কিভাবে দেখি, যন্ত্র হিসেবে দেখি কিনা, যেখানে আমাদের যারা নগরে নিয়ে, বিশেষ করে আমাদের সামনে জুরাইনের মিজান ভাই আছেন, হ্যাঁ, মিজান ভাইকে আমরা অনেকেই ফলো করি, কেননা জুরাইনের গল্পটা নগরের গল্প। তো জুরাইনের গল্পে বাদ দিয়ে ঢাকা শহরের গল্প আলাপ করা যাবে না। আমাদের যারা ড্যামরাতে যারা আছেন, তাদের কেরানীগঞ্জে যারা আছেন, বসিলাতে যারা আছেন, সেই আলাপের বাইরে গিয়ে ঢাকাকে আমরা তিলোত্তমা করতে চাই, সেখানে ঝা চকচক ঢাকা হবে বা ঝা চকচক চট্টগ্রাম হবে, খুলনাও এরকম হবে, এরকম নগরকে আমরা স্বপ্ন দেখি কিনা, এবং নগরে মানুষ হারিয়ে যাবে কিনা। কারণ আগের আলাপ এসেছে যে নগরে কি অন্ধকার থাকবে কিনা, এই আলাপটা খুবই গুরুত্বপূর্ণ। নগর যদি অন্ধকারহীন থাকে এবং সেফটির মানেই কি চারদিকে আলোকময় হতে হবে কিনা, এই আলাপগুলো না করে আসলে নগর এবং নগর পরিকল্পনা সাজানো যায় না। অথচ বাস্তবতা হচ্ছে নগরকে সাজায় কিন্তু আমরা পরিকল্পনাবিদ। এখন মনে হতে পারে নগরকে সাজায় কি পরিকল্পনাবিদ, আসলে সারা পৃথিবীর বাস্তবতায় নগরকে ডোমিনেট করে ব্যবসায়ী সম্প্রদায়, ব্যবসায়ীরা নগর সাজাচ্ছে, আর এই নগরের একটা এলিমেন্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। তাহলে যেই ব্যবসায়ী কমিউনিটি এই নগরকে সাজাতে চায়, যারা কখনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কখনো রিয়েল এস্টেট কর্পোরেট, তারা নগরকে বদলাতে চায়, কিন্তু সেই বদলানো নগরে আমাদের সাধারণ মানুষের বাসযোগ্যতা কোথায় সেটা তারা ভাবে না। এবং এই আলাপটা এই কারণে জরুরি যে বাসযোগ্য নগর এবং নিরাপদ নগরের ধারণাতে আমরা মনে করি, আমরা যদি অ্যাপার্টমেন্ট কালচারে দেখি, যে অ্যাপার্টমেন্ট কালচারে কি হয়, যে মানুষজন একটা যে অ্যাপার্টমেন্টে ঢুকছে, চারদিকে সিসিটিভি, সামনে একটা সিকিউরিটি। দ্যাট মিনস শহর মেনে নিয়েছে এই শহরে কমন সিকিউরিটি বলে কিছু নাই, তার মানে প্রতিটা ভবনে এক আলাদা করে সিকিউরিটি লাগবে এবং সিসিটিভি ক্যামেরা লাগবে, এবং এই আলাদা সিসিটিভি ক্যামেরা, আলাদা সিকিউরিটি, তার কিন্তু একটা কস্ট আছে। এই কস্টটা যখন আমাদের আবাসনের সাথে যুক্ত হয়, তখন সেই কস্টটা কিন্তু আমাদের যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তাহলে কালেকটিভলি যে রাষ্ট্র এবং নগর যেটা তৈরি হওয়ার কথা ছিল, যেখানে কমিউনিটি বলে একটা জিনিস থাকবে, সেই কমিউনিটি নগরকে নিরাপদ করে রাখবে, কমিউনিটি নগরের বাসযোগ্যতার যে কোনো চ্যালেঞ্জ, ফর এক্সাম্পল একটা লেক ধ্বংস হয়ে যাচ্ছে, পুকুর ধ্বংস হয়ে যাচ্ছে, খেলার মাঠে তালা ঝুলছে, সেই কমিউনিটি ধীরে ধীরে হারিয়ে গেল। আমরা ধীরে ধীরে নগরকে একটা প্রোডাক্ট বানিয়ে ফেললাম।
এই যে নগরকে একটা পণ্য বানিয়ে ফেললাম যেখানে মানুষ বলে কোনো অস্তিত্ব নাই, এইটাই হচ্ছে যে একটা ন্যায্য নগরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমরা নগরকে কি পণ্য বানাবো কিনা, যে পণ্যটা বিশ্বের অনেক উন্নত শহরে হয়ে গেছে। আপনি দুবাইয়ে যান, হ্যাঁ, আপনি চায়নার সিটিগুলোতে যান, দেখবেন যে পুরো নগর একটা হচ্ছে কর্পোরেট একটা বিষয় হয়ে গেছে। সেখানে মানুষের স্কেল, যেটা আমরা খুব বলি হিউম্যান স্কেলে নগরটাকে দেখা, এই হিউম্যান স্কেলটাই হারিয়ে গেছে। সেখানে নগর মানুষের স্কেলে দেখা হয় না, বিল্ডিং স্কেলে, আর কখনো আমাদের কারের স্কেলে, গাড়ির স্কেলে নগরে কি প্রাইভেট কার ওরিয়েন্টেড যে নগর ব্যবস্থাপনা। এখন এর সাথে আমাদের এই যে লিভেবিলিটি সংকটটা কোথায়? আমরা নগরকে যদি দেখি যে নগরে প্রকৃতি থাকবে না, যেটা আগের সেশনে আলাপ হয়েছে, নগরে পাখির ডাক শোনা যাবে না, নগরে গাছ থাকবে না, নগরে খেলার মাঠ থাকবে না, কিংবা খেলার মাঠ থাকলে সেটা ক্লাবের দখলে থাকবে, কিংবা সেই খেলার মাঠ যখন উন্নয়নের নামে দিনের পর দিন বন্ধ থাকে, আবার কোনো এক সময় খোলা হয়, সেটা তখন তালা মারা হয়ে যায় যে না, এই মাঠে খেললে ঘাস নষ্ট হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কারা ডোমিনেট করে, এই জিনিসটা মনে হয় আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে বোঝা দরকার, যে নগরের এই যে নগরায়ণ প্রক্রিয়াটা কি মানুষের হাতে আছে, পরিকল্পনাবিদদের হাতে, না কাদের হাতে আছে? তা আমি দুঃখের সাথে বলতে চাই এখানে যারা অডিয়েন্স আছে, যে এই পুরো বিষয়টা আসলে কর্পোরেটের কাছে চলে গেছে। নগরের পরিকল্পনার যে দলিলগুলো তৈরি হয়, কর্পোরেটরা রাতের অন্ধকারে সেখানে কিছু কিছু জিনিস এসে রাজুককে দিয়ে দেয়, সিটি কর্পোরেশনকে দিয়ে দেয়, এবং পরবর্তীতে সেভাবেই নগরটা রচিত হয়। তাহলে এই যে নগরের সাধারণ মানুষের, শিশু কিশোর বৃদ্ধের যে চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলোর সাথে আমরা নগরকে কিভাবে দেখতে চাই সেটা মিলে না। আরেকটা উদাহরণ দিই, এই যে আমরা নগর, বাসযোগ্য নগরে গণপরিবহন ছাড়া কোনো পৃথিবীর কোনো শহর তৈরি হয় না। আমরা বিশ্বের যে কোনো বড় শহরগুলোতে যান, সেখানে আমরা বলি বড় শহরে মেট্রো আছে, এই কথাটা প্রায়ই বলি, তাই ঢাকা শহরে অনেকগুলো মেট্রো রেল লাগবে। আপনারা বাসযোগ্য যে কোনো শহরে যান, সেখানে কি মানসম্মত পাবলিক বাস নাই? প্রতিটা শহরে মানসম্মত পাবলিক বাস আছে, অথচ ঢাকা শহরে মানসম্মত পাবলিক বাস তৈরি করতে কোনো সরকার আগ্রহ দেখায়নি। তারা বড় বড় প্রকল্প নিয়ে নেমেছে কোথায়? মেট্রো রেল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে মেট্রো রেল তৈরি করবে। তারা তৈরি করেছে একটা, আরও অনেকগুলো লাইন করবে, কিন্তু এই শহরের সাধারণ মানুষ যে একটা বাসে ওঠার জন্য একটা মানসম্মত বাস পায় না, এই গল্পটাই নগরে হারিয়ে গেছে। তাহলে এই যে নগরের গল্পগুলো, তাহলে কেন বাসগুলো তৈরি হলো না, কেন এই মেট্রো রেলগুলো তৈরি হলো, এক্সপ্রেসওয়েগুলো তৈরি হলো? এই গল্পটা কি আমরা সাধারণ মানুষ কিংবা পরিকল্পনাবিদ তারা কি রচনা করেছে? এই রচনাটা হয়েছে ব্যুরোক্রেট এবং হচ্ছে পলিটিক্যাল বা যারা লিডার্স, তাদের এক ধরনের নেক্সাসের মাধ্যমে। এই নেক্সাসটা যতদিন থাকবে, এই নেক্সাসের সাধারণ মানুষ যতক্ষণ না ঢুকতে পারবে, ততক্ষণ পর্যন্ত ন্যায্য নগর তৈরি হবে না। আজকে আমার মনটা খুব বিষণ্ণ, মানে বিষণ্ণ কারণটা হচ্ছে কি, আপনারা অনেকে জানেন ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা একটা তৈরি হয়েছিল। সেই বিশদ অঞ্চল পরিকল্পনাটা এই যখন নতুন সরকার জুলাই অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল, তখন রিয়েল এস্টেট যারা বিজনেসম্যান, তারা কি করলেন, তারা বিশদ অঞ্চল পরিকল্পনাটা বৈষম্যমূলক নাম দিয়ে এই পরিকল্পনাটাকে তারা বাদ দিতে চান। বাদ দিয়ে তারা কি করতে চান? তারা হচ্ছে যে তাদের আবাসন ব্যবসার জন্য বিশাল বিশাল ইমারতের অধিকার চান। সেই অধিকারের প্রস্তুতি হিসেবে তারা কি করলেন, রাজুকের সাথে দেন দরবার শুরু করলেন, বিভিন্ন মন্ত্রী, এখন তো মন্ত্রী না, উপদেষ্টাদের সাথে দেন দরবার শুরু করলেন। তারা কি করবেন, তারা হচ্ছে যে আপনার হচ্ছে যে শহরে বড় বড় ভবন, উঁচুতলা ভবনের ইমারত বানাতে চান। তারা রাজুকের কর্মকর্তাদের বোঝালেন শহরে 40, 50, 100 তলা ভবন নাই কেন। এখন রাজুকের কর্মকর্তারা বিভিন্ন সভা সেমিনার গিয়ে বলে এই শহরে 100 তলা বিল্ডিং নাই কেন। উনি এই কথা বলেন না, এই শহরে যে রাজুক যে এই শহরটাকে বাসযোগ্য করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারলো না, এই ব্যাপার নিয়ে আলাপ নাই। তিনি প্রথমে শুরু করেন এই শহরে 100 তলার ভবন নাই কেন, আমাকে 100 তলা ভবন করতে হবে। এবং গতকালকে রাতের বেলা আমরা পেলাম এই শহরে ডিটেল এরিয়া প্ল্যানের যেই ভবন নির্মাণের যে আইনগুলো আছে, সেটাকে তারা বদলে গিয়ে, যেটা তারা নতুন একটা টেবিল কালকে ওয়েবসাইটে প্রকাশ করেছেন, সেখানে কি তারা বিশাল বিশাল ভবন বানাতে চায়। শুধু ভবনটা যে ঢাকার মতিঝিলে হবে না, সাভারের মধ্যেও হবে, কেরানীগঞ্জে হবে, বসিলাতে হবে, জিঞ্জিরাতে হবে, বিশাল বিশাল ভবন। এটা হচ্ছে যে শহরকে বাসযোগ্য করবে, তারা নাকি আমাদের আবাসন দিবেন। অথচ রিয়েল এস্টেট সেক্টর আমাদের যে প্রান্তিক লোকেদের জন্য কয়টা আবাসন ইউনিট তৈরি করেছে। অথচ এই যে গতকালকে রাতের বেলা তারা যে টেবিলটা প্রডিউস করালেন রাজুকের মাধ্যমে, এটার মাধ্যমে পুরো শহরটা ধ্বংস হয়ে যাবে। যেই শহরটা ধ্বংস তারা 2008 সালে একটা ইমারত বিধিমালায় করেছিল, একটা টেবিল পুরো শহরকে ধ্বংস করে দিয়েছে। আমরা খাল রক্ষার আন্দোলন করি, আমরা নদী রক্ষার আন্দোলন করি, পুকুর রক্ষার আন্দোলন করি, মাঠ রক্ষার আন্দোলন করি, কিন্তু কিভাবে নীরবে আমাদের রিয়েল স্টেট, তার সাথে কতিপয় স্থপতি এবং অন্য পেশাজীবীরা জুটেছে, তারা তাদের ভবন বানাতে চায়, বিশাল বিশাল ভবন।
অথচ যারা প্ল্যানিং নিয়ে গবেষণা করেন পড়েন, পৃথিবীতে প্ল্যানিংয়ের বিভিন্ন ফেজে কিন্তু চেঞ্জ হয়েছে। যেটা মানে হাই রাইজ ভবনের যে তত্ত্ব সেটা ছিল মডার্ন আর্কিটেকচার, এখন এসেছে পোস্ট মডার্ন আরবানিজম। পোস্ট মডার্ন আরবানিজমে বলা হচ্ছে যে হাই রাইজ বিল্ডিংয়ের নামে শহরে যে অনাচার করা হয়েছে সেটা মানুষকে যন্ত্র কীট তৈরি করেছে। তাহলে এখন মানুষকে আবার মানুষ বানাতে হবে। তাহলে মানুষ বানাতে গেলে এই ধরনের যে আপনার একদম লাক্সারিয়াস বিশাল বিশাল আর্কিটেকচারের দিয়ে বিশাল বিশাল ভবন বানিয়ে আবাসন না, আমাকে আবার মানুষকে মানুষ করতে গেলে মানুষ এবং ভবনের মধ্যে একটা সংযোগ, যেটা হচ্ছে যে কি ভবনগুলো হবে মানুষের সাথে সম্পর্কযুক্ত, যেটাকে মিড রাইজ ভবন বলা হয়, যেখানে মানুষ মানবিক হবে। মানুষের সে মিড রাইজ ভবনগুলো অ্যাফোর্ডেবল, কেননা সেখানে আপনার লিফট জেনারেটর এই বিষয়গুলো লাগে না, বিশাল বিশাল ভবনের বিশাল খরচ লাগে না। তাহলে এই যে পোস্ট মডার্ন আরবানিজমের যে চর্চাটা পৃথিবীতে শুরু হয়েছে, আমরা এখন সেই মডার্ন আর্কিটেকচারের নামে সেই ভুলটা করার জন্য এখন নতুন কি নগরের এই যে কি প্ল্যানিংগুলো বানাচ্ছি। কারা বানাচ্ছে? আমরা এত বড় নগরের ন্যায্য নগরের ইশতেহার আমরা করছি, কতজন মানুষ জানে গতকালকে ঢাকা ধ্বংসের এই আয়োজন একটা নতুন একটা মানে একটা সংশোধনীর নাম দিয়ে তারা কি করলো, এটা রাজুকের ওয়েবসাইটে বলেছে, কেউ জানি না। অথচ একটা টেবিল পুরো শহরকে ধ্বংস করে দেবে। শুধু শহর না, আপনি সাভার কেরানীগঞ্জ থেকে শুরু করে সব জায়গাতেই তারা খালি বিশাল বিশাল ভবন বানাতে চায়। এই যে আলোচনাগুলা, আসলে মূল বিষয়টা হচ্ছে যে আপনি কি চান? আপনার শিশু কি 40 তলা ভবনে থাকতে চায়, না আপনার শিশু একটা মানবিক ভবন 4, 5, 6 তলার একটা যেটা আপনার লিভেবল ভবন সেটাতে থাকতে চায়? আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন 40 তলার 39 তলা থেকে একটা শিশু শহরকে কিভাবে দেখে? আর আমরা যে ট্রেডিশনাল এই যে মফস্বল থেকে আমরা যে একটা জনপদ তৈরি হয়েছে, যেখানে মানুষের সাথে মানুষের মেলবন্ধন হয় হিউম্যান স্কেল যে হাউজিংগুলোতে, এই হিউম্যান স্কেল হাউজিংকে বাদ দিয়ে আমরা এই ধরনের এলিয়েনেটেড একটা হাউজিং বানাতে আসছি কার প্রেসক্রিপশনে? যদি পুরো জনপদ চায় আমরা রাজি আছি, আমরা প্ল্যানার বলতে চাই যে হ্যাঁ আপনারা যদি 40 তলা 50 তলা 100 তলার অ্যাপার্টমেন্টে থাকতে চান, আমরা প্ল্যানাররা সেটা লিখে দিতে রাজি আছি যে হ্যাঁ এটা। আর আপনারা যদি বলেন যে আমার হাউজিংটা মানবিক হতে হবে, যেখানে মানুষের সাথে কমিউনিটির সংযোগ হবে, মানুষকে সিসিটিভি দিয়ে মনিটর করতে হবে না, আমার মানুষের দুর্যোগে আমি এগিয়ে যাব, এই নগরায়ণটা যদি চান তাহলে ইশতেহারটা নতুন করে লিখতে হবে। এবং এই যে আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে অনেকে আছেন, আমাদের মনে হয় পরবর্তী যুদ্ধটা হবে এই যে ন্যায্য নগর নিয়ে। এই যে যারা নগর প্রশাসনে বসে আছেন তাদের সাথে আমাদের রিয়েল এস্টেট যারা নগরকে শুধু ব্যবসা হিসেবে দেখে তাদের সাথে কতিপয় পেশাজীবী যারা নগরকে তাদের পেশাগত ফির আলোকে দেখে এই ইশতেহারটা করেন। আপনারা মানুষের সাথে জানতে চান যে একটা নগরে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে তার জন্য খেলার মাঠ কয়টা লাগে? আপনি যদি একটা শহরে 50,000 লোক থাকে, খেলার মাঠ যদি আপনি 500টা না দিতে পারেন তাহলে আপনি 50,000 1 লক্ষ মানুষকে কিভাবে সেখানে আটাচ্ছেন? আপনার গরিব লোকেরা যেই বস্তিতে থাকে সেই বস্তির খেলার মাঠটা কে তৈরি করবে? এটা তো রাষ্ট্রকেই তৈরি করতে হবে, কেননা রাষ্ট্রের তো সেই অঙ্গীকার আছে আপনার প্রতিটা যে নাগরিক সুবিধাদি সেটা সবার জন্য হতে হবে। বস্তিতে খেলার মাঠ থাকতে হবে, আমার নিম্ন মধ্যবিত্ত এলাকায় খেলার মাঠ থাকতে হবে। খেলার মাঠগুলো এমনি এমনি হয়ে যায় না, এটা রাষ্ট্রকে তৈরি করতে হয়। তাহলে এই যে রাষ্ট্র তৈরি করা গণপরিবহন, রাষ্ট্র কি করেছে? এই যে বিশাল বিশাল এক্সপ্রেসওয়ে তৈরি করেছে, তাহলে আমার নগরের মানুষের উঠার বাসটা কোথায়? সে বাসটা তো দিতে পারেনি। তাহলে কারা তাকে এই বৈধতা দিল এই বড় বড় প্রকল্পগুলো? কারা আমার যে স্কুলগুলো আছে, আমাদের যে প্রাইমারি স্কুল, প্রতিটা হাউজিংয়ের মূল কম্পোনেন্ট হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল ছাড়া একটা শহর বড় হয়ে যাচ্ছে। আপনি 8-10 কিলোমিটার দূরে দূরে নিয়ে গিয়ে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুল, এটা সেকেন্ডারি না, বিশ্ববিদ্যালয় না। তাহলে এই যে নগরে প্রাইমারি স্কুল নাই, তাহলে আমি কেন বিশাল বিশাল মানুষের জন্য বিশাল বিশাল আয়োজন করছি? এবং আরেকটা কথা বলা হয়ে থাকে যে ঢাকাই বাংলাদেশ। ঢাকা তো বাংলাদেশ না, সারা বাংলাদেশে অবারিত এলাকা পড়ে আছে, সেখানে আমরা আয়োজন করছি না, উন্নয়নের আয়োজন করছি না। আমরা পঞ্চগড়কে ডেভেলপ করতে চাই না, আমরা নীলফামারীকে ডেভেলপ করতে চাই না, আমরা অন্য সেকেন্ডারি শহরকে ডেভেলপ করতে চাই না, আমরা ঢাকাই বাংলাদেশ। সুতরাং ঢাকাতে বিশাল বিশাল ভবন তৈরি করে মানুষকে আটাতে হবে, অথচ এইগুলোর কোনো বৈধতা নাই এবং পৃথিবীর পরিকল্পনা এখান থেকে অনেক দূরে চলে এসেছে। যেই মানে মডার্নিজম আর্কিটেকচারের নামে যা হয়েছে সেটাকে এখন পোস্ট মডার্নিজম ধারণা চলে এসেছে যে মানুষকে মানুষের মতো করে বাঁচতে দিতে হবে। এবং এই জন্যই সেফটি, এটা হচ্ছে যে আপনার সিসিটিভির ধারণা দিয়ে সেফটি আর নাই, আপনার হচ্ছে লিভেবিলিটির ধারণা, আপনার মানুষের সাথে যূথবদ্ধতা। যে একটা মানুষ, আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি জনপদ নেমেছে আমাদের রাষ্ট্র সংস্কারে। তাহলে এই যে জনপদ নেমেছে, এই জনপদকে আপনাকে ওন করতে হবে। আমার পাশের মানুষকে যদি না চিনতে পারি, এই নগরের ধারণা থেকে বেরিয়ে যেতে হবে। অ্যাপার্টমেন্ট কালচার, এটাকে নাম দেওয়া আছে, যেটা আগের আলোচনা এসেছে কন্ডোমিনিয়াম, গেটেড কমিউনিটি, সব বিচ্ছিন্ন মানুষ তৈরি করার আয়োজন। আপনারা বিচ্ছিন্ন মানুষ তৈরি করে দিয়ে
আপনি কোনোদিন সেফ থাকতে পারবেন না। সেফটি মানে হচ্ছে যে মানুষ মানুষকে চিনবে। আমাদের পুরাতন যেই মফস্বলের জীবন এবং ঢাকা শহরে যে পঞ্চায়েতের মধ্যে পুরান ঢাকা থেকে শুরু করে অনেক জায়গাতে যে মানুষের সাথে মানুষের যে মেলবন্ধনে যে বাসযোগ্যতা, যে লিভেবিলিটি, যে সেফটির ধারণা ছিল, সেই ধারণাটাকে নগর পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। নগর পরিকল্পনা মানুষের বাইরে না। অথচ আগের মানুষের জীবন ছিল অনেক আনন্দময়। তা আমরা আনন্দময় জগৎ চাই, না হলে আমরা একদম কর্পোরেট এবং মানে কনজিউমারিজম, আমাদের মানুষ একটা পণ্য হিসেবে, তার নিরাপত্তাকে পণ্য হিসেবে তার খেলার মাঠে ঢোকার ক্ষেত্রে এখন এন্ট্রি ফি দিতে হয়। আপনারা দেখবেন যে অনেক খেলার মাঠ ঢাকায় তৈরি হয়েছে যেখানে রাতের বেলা খেলতে গেলে বা আমাদের কিশোরেরা তারা টাকা দিয়ে খেলে। তাহলে টাকা দিয়ে যারা খেলছে, তাহলে যাদের হাতে টাকা নাই তাহলে সে কোন খেলার মাঠে যায়? অথচ সেই খেলার মাঠগুলো কিন্তু ঢাকা শহরে 20 বছর আগে খেলার মাঠের কোনো সংকট ছিল না। খেলার মাঠগুলো অনেক সুন্দর ছিল না, কিন্তু খেলার সুযোগের কোনো সংকট ছিল না। অথচ আমাদের বিশাল খেলার মাঠ, আমাদের পুরান ঢাকার খেলার মাঠগুলোকে প্রকল্পের নাম দিয়ে দেখা গেল যে কি খেলার মাঠগুলোকে একটা কর্পোরেট আবহ তৈরি করা হয়েছে এবং সেখানে এখন মানুষ খেলতে পারে না। আমি ধানমন্ডি থাকি, ধানমন্ডিতে অনেকগুলো খেলার মাঠ, কিন্তু আপনি বিকেলবেলা খেলতে যাবেন, উন্মুক্ত খেলার মাঠ বলে কিছু নাই। তাহলে এই যে প্ল্যান করে খেলার মাঠ তৈরি করলাম, সেখানে এখন মানুষ যেতে পারে না। আবার যেখানে বসিলাতে বিশাল একটা হাউজিং তৈরি হয়ে গেল, রাজুক ঘুমিয়েছিল, এখন সেই বসিলাতে ফ্ল্যাট ফ্লো জোনের ভিতরে হাউজিং হয়ে গেল এবং সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে গেল। রাজুক জানে না, এখন রাজুকের স্বপ্ন হচ্ছে শহরে মানে উঁচুতলা 100 তলার বিল্ডিং করতে হবে। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি করেছি, সেই প্রতিষ্ঠানগুলো একদম অকার্যকর। কারণটা কি? রাজুক হচ্ছে ব্যুরোক্রেসি বা আমলাতান্ত্রিক একটা প্রতিষ্ঠান, সেখানে মানুষের কোনো প্রতিনিধিত্ব নাই। অথচ একসময় যখন ইমপ্রুভমেন্ট ট্রাস্ট হিসেবে আমাদের এই রাজুকগুলো তৈরি হচ্ছে, সেখানে জনমানুষের অংশগ্রহণ ছিল। এখন এই যে মানে নতুন বাংলাদেশ, এই বাস্তবতায় আপনারা মনে করতে পারে নতুন বাংলাদেশে অনেক কিছু বদলে গেছে, কিন্তু নতুন বাংলাদেশে এখনও এই যে যারা ব্যবসায়ী সম্প্রদায়, তারা এখনও এই যে ব্যুরোক্রেসির সাথে আঘাত করে তাদের ব্যবসাটাই তারা বুঝতে চায়। অথচ সারা ঢাকা শহরে ইন্ডাস্ট্রিগুলো কোথায় হচ্ছে? গাজীপুরে যে নির্বিচারে ইন্ডাস্ট্রি, পুরো গাজীপুরটা ধ্বংস হয়ে গেল, এই ব্যাপারে কোনো আলাপ নাই। আপনি যদি বাসযোগ্যতা, যে কথা আমরা প্রায় বলি, ঢাকার কথা আসে, কারণ ইকোনমিক ইন্টেলিজেন্স রিপোর্টে আসে যে ঢাকা অনেক খারাপ, কিন্তু ঢাকার চেয়ে মিনিমাম 5 গুণ খারাপ হচ্ছে গাজীপুর, কিন্তু সে আলাপটা কেউ করে না। গাজীপুরের সকল নদী ধ্বংস, সকল খাল ধ্বংস। গাজীপুর হচ্ছে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নাম দিয়ে সেখানে হচ্ছে শোষণের একটা জায়গা তৈরি হয়েছে। সেখানে যারা আমাদের গার্মেন্টস শ্রমিকরা, তারা কীভাবে থাকে, কীভাবে ঘুমায়, তাদের সন্তানরা কোন স্কুলে যায়, তাদের সন্তানেরা বিকেলে খেলতে পারে কিনা, তাদের বাতাসটা কেমন, এই বিষয়টা আলোচনা কিন্তু এখনো নতুন বাংলাদেশে আমাদের উচ্চ পর্যায়ে শুনি নাই। আর ঢাকা যে ভুল করে, সেই ভুল সবাই করে। এখন দেখা যাচ্ছে আমাদের ঢাকা ধ্বংস হয়েছে, আপনি কুমিল্লাতে যান, কুমিল্লার অবস্থা ঢাকার চেয়েও খারাপ। অথচ একসময় কুমিল্লা ছিল অন্যতম বায়ুযোগ্য শহর, কুমিল্লার পুকুর ধ্বংস হয়েছে, কুমিল্লার রাস্তাগুলোতে এখন ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে গেছে। তাহলে এই যে ন্যায্যতা এবং এই ন্যায্যতার সাথে যে আমরা নাগরিক যে ইশতেহার তৈরি করতে যাই, এটা কে তৈরি করবে? এটা কি আমরা তৈরি করছি, নাকি এই যে ব্যবসায়ী তৈরি করছি? সেই ব্যবসায়ী তৈরি করে আমরা রাতের অন্ধকারে টেবিল তৈরি করে, সেই টেবিলের অনুমোদন নেয়। আমার মনে হয় গণ আন্দোলন ছাড়া, আমি আবার বলছি, গণ আন্দোলন ছাড়া ন্যায্য সব তৈরি করা যাবে না। ঢাকা শহরে একটা গণ আন্দোলন এই মুহূর্তে দরকার, প্রতিটা শহরে শহরে দরকার। সেই আন্দোলনটা হবে একদিন ঢাকাবাসী বের হবে, প্রতিটা খেলার মাঠ পার্ক যেখানে লেখা থাকে এখানে আপনার হচ্ছে যে প্রবেশ নিষেধ, সেই মাঠগুলোকে উন্মুক্ত করতে হবে। যে পার্কে বলা হয় গুলশানের পার্ক, এই পার্কে শুধুমাত্র অ্যারোস্ট্রোকেটটা ঢুকবে, এগুলোকে উন্মুক্ত করতে হবে। এবার প্রতিটি খেলার মাঠ উন্মুক্ত করা, এটা একদিনের মামলা। একদিন মানুষ নামবে যেই বাংলাদেশে আমরা স্বৈরাচার বলেন, ফেসিবাদ বলেন, জালিম বলেন, যাদেরকে উচ্ছেদ করতে পেরেছি, জনমানুষের বাংলাদেশকে আমরা ফেরত আনতে পেরেছি। তাহলে খেলার মাঠগুলো 3 মাস হয়েছে, ঢাকা শহরে ধানমন্ডি 8 নম্বর খেলার মাঠটা এখনো কেন কোনো একটা ক্লাব দখল করে রাখে? এই আলোচনাগুলো তো দরকার। আমাদের তরুণরা এখন মরে যায়নি, তারা এখন ঘুমিয়ে যায়নি, কিন্তু তরুণদের তারুণ্যকে এই যে ন্যায্য নগরের ক্ষেত্রে শুধু পলিটিক্স না, আমাদের প্রতিটি কর্পোরেশন, প্রতিটি অর্গানাইজেশন, প্রতিটি কমিউনিটি সেন্টার, প্রতিটি খেলার মাঠ, প্রতিটি আমাদের যেখানে দখলদার খাল দখল করে সেটা উদ্ধারের একটা আন্দোলন লাগবে। সেই আন্দোলনে আমরা এই যে তরুণ থেকে শুরু করে সমাজের সকলের সম্পৃক্ততা চাই। এবং এটা শুধু পরিকল্পনাবিদের কাজ না। পরিকল্পনাবিদরা, আমরা যে দর্শনের কথা বলি, আমরা ব্যবসায়ী সম্প্রদায় যারা ব্যবসা নিয়ে কথা বলেন, তাদের যেই ভয়েসটা এবং তাদের যে নেক্সাসটা ব্যুরোক্রেসি এবং উপরে যারা ক্ষমতার সাথে, সেই নেক্সাসটা পরিকল্পনাবিদরা একা আনতে পারে না। এটা গণমানুষের সম্পৃক্ততা লাগবে। গণমানুষই ঠিক করুক তাদের নগরটা কেমন হবে, এটা শুধুমাত্র কোন একটা গোষ্ঠী যেন সেটা ঠিক না করতে পারে। তো আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি ন্যায্য নগর ইশতেহারের যে আলাপটা চলছে সেটা জারি থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।